শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। আমরা আজকে কথা বলবো ডায়াবেটিস রোগের বিভিন্ন সমস্যা নিয়ে এবং মূলত কথা বলবো ডায়াবেটিস রোগের রক্তে যে গ্লুকোজ কমে যায় বা হাইপোগ্লাইসেমিয়া হয় সে বিষয় নিয়ে। এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন ডাক্তার নাজমা আক্তার এবং ডাক্তার এস এম মহিউদ্দিন। জি, আমরা প্রথমে একটু জানতে চাবো এই যে বিভিন্ন রকম হরমোনের রোগ নিয়ে আমরা এই প্রোগ্রামটাতে কথা বলি। ডায়াবেটিস রোগটা আসলে সংখ্যা তো দিন দিন বাড়ছে, এটা ইয়াংদের মধ্যেও দেখা যাচ্ছে অনেক বাড়ছে। বাংলাদেশে আপনারা যেহেতু সরাসরি ডায়াবেটিস রোগীদেরকে নিয়ে ডিল করেন, বাংলাদেশে এই রোগের এখন কীরকম সংখ্যা, কীরকম এর প্রিভিলেন্সটা বাড়ছে নাকি, যদি একটু আইডিয়া দেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন IDF-এর 2024-এর সমীক্ষা অনুযায়ী বর্তমানে অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে প্রায় 589 মিলিয়ন ডায়াবেটিক রোগী রয়েছে। এটা আমরা ইনসিডেন্স যেটা হার যদি শতকরায় বলি তাহলে নিয়ার অ্যাবাউট 12%, 11 to 12% ডায়াবেটিক রোগী রয়েছে। এছাড়া আরও রয়েছে প্রি ডায়াবেটিস, যেটা IGT বলা হয় বা ইম্পেয়ার্ড ফাস্টিং। তো এদের সংখ্যা প্রায় অর্ধেক, এবং আমরা আনডায়াগনোস এখনও ডায়াবেটিস আমরা এখনও নির্ণয়ে আসে নাই বা নির্ণীত হয় নাই, এরকম আরও প্রায় অর্ধেক জনসংখ্যা রয়েছে। এই ডায়াবেটিস এটা নন কমিউনিকেবল ডিজিজ, এটা মহামারী আকারে ছড়িয়ে পড়তেছে, দিন দিন বাড়তেছে। যত আমাদের ব্যস্ততা বাড়তেছে, আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে না, খাওয়া দাওয়া ফুড হ্যাবিট চেঞ্জ হওয়ার কারণে ডায়াবেটিস দিন দিন বেড়েই চলছে। আচ্ছা, আমাদের দেশে তাও আমাদের দেশের অবস্থা আরও খারাপ বলতে গেলে। 2024-এর IDF-এর সমীক্ষা অনুযায়ী আমাদের বাংলাদেশে প্রায় 13.9 মিলিয়ন ডায়াবেটিস রোগী রয়েছে, 1,39,00,000 মতো। প্রিভ্যালেন্স যেটা শতকরা হারে 11% আছে, অ্যাকচুয়াল এটা আরও বেশি হবে। আচ্ছা, কারণ অনেকেই ডায়াগনোসিস করে না, অনেকে আনডায়াগনোজ, অ্যাকচুয়াল এটা আরও বেশি হবে। আর স্টাডিগুলা সবগুলা স্টাডি আসলে স্টাডিতে সব যে হোল পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ নাও আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ। যে এই যে প্রায় 1,40,00,000 লোক ডায়াবেটিস আক্রান্ত বা মানে IGT-র কথা বললেন যেটা স্যার, এরকম রোগীদের ক্ষেত্রে তো আমরা প্রায়শই একটা সমস্যা দেখি, যেটা যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, রক্তে চিনির পরিমাণ কমে যায়। এই চিনির পরিমাণ কমে গেলে কি কি রকম উপসর্গ হতে পারে এবং কি কি রকম কমপ্লিকেশন হতে পারে, যদি একটু সহজে বুঝিয়ে দেন আমাদের। ধন্যবাদ। আসলে ডায়াবেটিস রোগীদের আমাদের দুই ধরনের জটিলতার কথা আমরা সবসময় বলি। আমাদের প্রত্যেকটা পেশেন্টকে যখন আমরা চিকিৎসা দিয়েই থাকি, তখন তাদেরকে এই জটিলতাগুলো সম্পর্কে কিন্তু অবহিত করাটা আমাদের চিকিৎসার একটি অংশ, যেটাকে আমরা হেলথ এডুকেশন বলি। কারণ হচ্ছে একজন ডায়াবেটিস রোগী এই জটিলতাগুলোর মুখোমুখি প্রায় সময়ই হয়ে থাকেন। কিছু আছে স্বল্পমেয়াদী জটিলতা, আর কিছু আছে দীর্ঘমেয়াদী জটিলতা। আপনি যে হাইপোগ্লাইসেমিয়ার কথাটি বললেন, সেগুলো হচ্ছে স্বল্পমেয়াদী জটিলতার একটি। এছাড়াও হাইপোগ্লাইসেমিয়া ছাড়াও ডায়াবেটিক কিটোসিডোসিস, হাইপারঅসমোলার নন কিটোটিক কমা বা হাইপারগ্লাইসেমিক স্টেট, ল্যাকটিক অ্যাসিডোসিস, এগুলো কিন্তু আদার্স কিছু কমপ্লিকেশন। একটা যেমন হাইপোগ্লাইসেমিয়া, আরেকটা হচ্ছে বেড়ে গেলে কিছু, যেই দুটোর কথা বললাম সেগুলো বেড়ে গেলে হয়ে থাকে। আর দীর্ঘমেয়াদী জটিলতাগুলোর মধ্যে আমরা যদি ডাক্তারি ভাষায় বলি, হয়তো বা সবার জন্য একটু জটিল হয়ে যাবে, মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার। আমি মোটা দাগে যদি বলি, তার চোখের ইনভলভমেন্ট হতে পারে, সেখান থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটাকে বলছি। নার্ভের ইনভলভমেন্ট হলে নিউরোপ্যাথি বলছি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তার যদি কিডনি ইনভলভমেন্ট হয়ে থাকে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এছাড়াও তার যদি হার্টের ইনভলভমেন্ট, সেগুলোর মধ্যে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা ইসকেমিক হার্ট ডিজিজ, তার ব্রেনে স্ট্রোক হতে পারে, ডায়াবেটিক ফুট হতে পারে, তার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে। তো আসি আপনি যে প্রসঙ্গটি নিয়ে আলাপ করছিলেন,
তো হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে আমাদের রোগীদের যারা চিকিৎসা পাচ্ছেন তাদের সবারই সম্যক জ্ঞান থাকাটা খুবই জরুরি, কারণ এটা একটি অ্যাকুইট ইমার্জেন্সি, যেটি ট্রিটমেন্ট যদি আমি তাৎক্ষণিকভাবে পেশেন্টকে তার হাইপোগ্লাইসেমিয়াটাকে রিকভার করতে না পারি, তাহলে রোগীর হয়তো বা মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে আসি হাইপোগ্লাইসেমিয়া কখন বলবো। একজন ডায়াবেটিসের রোগী যদি ব্লাড সুগারের মাত্রা 3.9 মিলিমোল পার লিটার অথবা 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে কমে যায়, তখন আমরা তাকে বলি হাইপোগ্লাইসেমিয়া। আরেকটি শব্দ আমরা প্রায় বলি স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া। এগুলো হতে পারে, এটা হতে পারে নন ডায়াবেটিক ডায়াবেটিস না এমন পার্সনদেরও কিন্তু কখনো কখনো কেউ আসে যে আমার কিন্তু সুগার কমে যায়। তো আজকে আমাদের প্রাসঙ্গিকভাবে আমরা এটা নিয়ে আলাপ করছি না, আমরা করছি ডায়াবেটিস রোগীদের নিয়ে আলাপ আলোচনা। তো ডায়াবেটিস রোগী যখন এই ব্লাড সুগারটা কমে যায়, তখন আমাদের বডিতে আসলে কি হয়? সবসময় বডি তার এটা কম্পেনসেট করার জন্য আমাদের বডির কিছু মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায়। তার মধ্যে যেমন হচ্ছে যে ইনসুলিনের মাত্রাটা কমে যায়, সাপ্রেসড হয়। আমাদের যে গ্লুকাগন, যেটা ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ায়, সে অ্যাক্টিভেটেড হয়ে যায়। আমাদের আদার্স কিছু কাউন্টারেগুলেটরি হরমোন আছে, সেগুলো অ্যাক্টিভেট হয়, যেমন স্ট্রেস হরমোন, কর্টিসল, ক্যাটেকোলামাইন। এরা সবাই মিলে চেষ্টা করে এটাকে কম্পেনসেট করতে। যখনই এটা কম্পেনসেট হয় না, তখনই আমাদের সিমটমগুলো নিয়ে লক্ষণগুলো প্রকাশ পায়। তার মধ্যে দুই ধরনের লক্ষণ যদি আমি বলি, কিছু হচ্ছে আপনাদের আমরা যেটা বলি যে অটোনমিক নার্ভাস সিস্টেমের ইনভলভমেন্ট হওয়ার কারণে, আর কিছু আছে যেটা হচ্ছে আমাদের যখন ব্রেনের ব্লাড সুগার কমে যায়, যেটাকে আমরা নিউরোগ্লাইকোপেনিয়া বলি। অটোনমিক নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হলে সাধারণত রোগীরা যেটা নিয়ে আসে, যে রোগীরা প্রায় এসে বলে যে আমার হঠাৎ করে প্রচণ্ড ঘাম হয়, হাত পা কাঁপতে থাকে, বুকের মধ্যে মনে হয় যেন বুক ধরফর করতেছে, পালপিটেশন বলি আমরা যেটাকে, প্রচণ্ড ভয় লাগে, অস্থির হয়ে যাচ্ছে, এংজাইটি নিয়ে আসতেছি। হ্যাঁ, কেউ বলছে আমার নজিয়া বা ভমিটিং, মানে আমার ক্ষুধামন্দ থাকতেছে, অথবা আমার একটু বমি বমি পাচ্ছে। হ্যাঁ, কেউ আবার শুধুমাত্র আমার মাথা ব্যথা হয়। এই ধরনের সিমটমের কথাও কিন্তু বলে থাকে। আর যখন আমার ব্রেনের ব্লাড সুগার কমে যায়, তখন রোগীদের যেটা হয়ে থাকে যে ড্রাউজিনেস, সে কোনো কনসেন্ট্রেশন রাখতে পারছে না, সে একটু খিটখিটে হয়ে যাচ্ছে, ইনকোঅর্ডিনেশন, ইরিটেবিলিটি, ড্রাউজিনেস, ইভেন পেশেন্ট কমাতেও পর্যন্ত চলে যেতে পারে। তো এই ধরনের সিমটমগুলোই নিয়ে আসে। আর সিমটমের মধ্যে যদি আমরা বয়স ভেদে বলি, তাহলে হয়তো বা কিছু কিছু রোগীর আমরা যেটা বলে থাকি যে হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস, হ্যাঁ, তারা কিন্তু এই সিমটমগুলো সবাই যে বুঝতে পারে তা কিন্তু না। কেউ আছেন যে তাদের ক্ষেত্রে, বিশেষ করে যেসব রোগীরা দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের রোগী, টাইপ 2 ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী রোগী, অথবা টাইপ 1 ডায়াবেটিসের রোগী, অথবা অনেক এল্ডারলি পিপল, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেসটা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা, যেটাতে তাদের কিন্তু প্রাণ সংহারও পর্যন্ত হতে পারে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে যে এই যে চিনি কমে গেলে একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে, ইভেন লাইফ থ্রেটেনিং কন্ডিশন এটা হতে পারে। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাবো যে এই যে ম্যাডাম কথা প্রসঙ্গেই বললেন যে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, যদি একটু সহজে আমাদেরকে বুঝিয়ে বলেন যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসটা কি, অনেক সময় দেখা যায় অনেক ইয়াং বাচ্চারা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মানে শনাক্ত হয়, তাদের ক্ষেত্রেও এই হাইপোগ্লাইসেমিয়ার মনিটরিংটা কি কতটুকু ঝুঁকিপূর্ণ? কারণ বাবা মারা হয়তো ছোট বাচ্চার ক্ষেত্রে বুঝতে পারছেন না সেটা। সো একটু যদি সহজে আমাদেরকে বুঝিয়ে বলেন টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস এবং তাদের জন্য হাইপোগ্লাইসেমিয়াটা কিভাবে ঝুঁকিপূর্ণ। হাইপোগ্লাইসেমিয়া ডায়াবেটিস রোগীদের আসলে ট্রিটমেন্টের প্রথম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এডুকেশন। এডুকেশন ইজ দ্য কর্নার স্টোন অফ ডায়াবেটিস ম্যানেজমেন্ট। ওকে, তো টাইপ 1 হোক আর টাইপ 2 হোক, তাদেরকে আগে এডুকেশনটা ভালোভাবে দিতে হবে, যেহেতু হাইপোগ্লাইসেমিয়া ইজ মোর ডেঞ্জারাস। হাইপোগ্লাইসেমিয়ার কারণে এরিথমিয়া, যেটা কার্ডিয়াক সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য রোগীদেরকে ট্রিটমেন্ট দেওয়ার সময় যখন তাকে মুখে খাওয়ার বড়ি টাইপ 2-র ক্ষেত্রে, আর যদি টাইপ 1 যেটা, সেটা তো ইনসুলিন লাগবে, ইনসুলিন নির্ভর। এই ইনসুলিন যারা পাবে তাদেরকে ডোজটা ঠিক করে দিতে হবে, সময় মতো ইনসুলিন নিবে, এবং ইনসুলিন নেওয়ার পরে সময় মতো খেতে হবে, টাইমলি খেতে হবে। সময় মতো না খেলে, ইনসুলিন নেওয়ার পরে টাইমলি না খেলে, একটা হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি রয়ে গেছে। আচ্ছা, এটা ইনসুলিন ভেদে ডিফারেন্স আছে। কিছু শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেগুলো আছে, যেগুলো রিপিট অ্যাক্টিং অ্যানালগ, সেগুলোর ক্ষেত্রে 5 মিনিট বা 10 মিনিট আগে নিয়ে নিতে হবে, নেওয়ার পরে ইনসুলিন নেওয়ার পরে খেয়ে নিতে হবে। আর যেগুলো শর্ট অ্যাক্টিং কনভেনশনাল যেগুলো আছে, এগুলো আধা ঘন্টা বা 20 মিনিট আগে ইনসুলিন নিয়ে খেতে হবে।
আচ্ছা। আর রুগীদেরকে বলতে হবে যে ইনসুলিন নিয়ে অবশ্যই খাবে, না খেয়ে কোথাও ঘুরতে বের হবে না বা কোনো কাজে বা এক্সারসাইজ করতে যাবে না। ওকে। কারণ যে ইনসুলিন নিয়ে যদি সময় মতো না খায় তাহলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। অনেকেই অনেক সময় আবার খাওয়ার পরে ইনসুলিন নেওয়ার চেষ্টা করে, এটাতে হ্যাঁ, কোনো এটা হ্যাঁ, খাওয়ার পরে ইনসুলিন যারা খুব বয়স্ক, যারা হয়তো বা খাওয়ার পরে নেওয়া যায়, বিশেষ করে রিপিটেক্টিংগুলো খাওয়ার পর নেওয়া যায়, নেওয়া যেতে পারে। নেওয়া যেতে পারে, সেগুলা কি পরিমাণ খাইলো সেই হিসেবে তার এটা নেওয়া যাবে অবশ্যই ওকে। বয়স্কদের ক্ষেত্রে। আর শর্ট রিপিটেক্টিংগুলো অবশ্যই যে কোনো বয়সীদের নিতে পারবে, জাস্ট খাওয়ার পর নিতে পারবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। স্যারের কাছ থেকে যেটা জানলাম যে যে ইনসুলিনের কারণে মানে চিকিৎসা শুরু করার কারণে দেখা যাচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কীভাবে? অবশ্যই দুইজনে আমরা বলছি যে ডায়াবেটিক এডুকেশন, মানে পেশেন্টকে আগে এই বিষয় নিয়ে সচেতন করে তারপরে চিকিৎসা, তারপরও তো থাকে ঝুঁকি, সেক্ষেত্রে কি কি পরামর্শ থাকবে? আচ্ছা, আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যে ঝুঁকির কথাগুলো ভাইয়া খুব সুন্দরভাবে বললেন যে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 এর ক্ষেত্রে। তো হেলথ এডুকেশনের কথা ভাইয়া খুব জোর দিয়ে বললেন, এটার গুরুত্বটা আসলে সবার উপরে। তো টাইপ 1 এর ক্ষেত্রে আসলে যেটা হয়, যেটা আমাদের হয়তো বাচ্চাদের ক্ষেত্রে, সেখানে আসলে বাচ্চাদের হেলথ এডুকেশনের সাথে সাথে বাচ্চা তো আসলে বাচ্চাই, হ্যাঁ, প্যারেন্টস, শুধু প্যারেন্টস না, সে যে স্কুলে পড়ে তার টিচারদেরকে জানতে হবে তার ডায়াবেটিস, এবং তার হাইপো হলে কি করতে হবে, কাকে কল দিতে হবে, তার কিন্তু একটা গার্ড মেনটেন করা হয়। হ্যাঁ, আমাদের স্কুলগুলোতে হয়তো বা সেভাবে শুরু হয়নি, বাইরের দেশগুলোতে কিন্তু একটা চিকিৎসার পত্র প্লাস হচ্ছে তার অসুখের যে বিবরণ, সেটা কিন্তু তাদের টিচারদের কাছে, ক্লাস টিচারের কাছে কিন্তু থাকে। হ্যাঁ, তো সেই হিসাবে কিন্তু এই বাচ্চাটার যেমন এপিলিপসি বা এই ধরনের রোগে অনেকে অ্যালার্জি থাকে খাবারের, হ্যাঁ, এই হিস্ট্রিগুলো কিন্তু খুব ক্লিন কাটলি বলা থাকে যে তাকে কি মেডিকেশন দিতে হবে বা কিভাবে তাকে অ্যাপ্রোচ করতে হবে, এক্সট্রা সাপোর্ট। হ্যাঁ, সাপোর্ট। তো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে বাচ্চাদের পাশাপাশি প্যারেন্টস, তার পরিবারের অন্যান্য, ইভেন তার কেয়ারটেকার, তাকে যে কেয়ার গিভার, হ্যাঁ, হয়তো বাবা মা বাইরে থাকছে, তাকেও কিন্তু জানতে হবে তার সুগার কমে গেলে কী করতে হবে। ইভেন টাইপ 2 এর ক্ষেত্রে যদি হয়, এল্ডারলি পিপল, তারাও কিন্তু নিজে নিজে কোনো রকমের মেজার নিতে পারবেন না, তাদের ক্ষেত্রেও তাদের কেয়ার গিভার, তাকে যে টেক কেয়ার করছে, হ্যাঁ, বা তার পরিবারের অন্যদেরকে জানতে হবে তার সুগার কমে গেলে তাকে কী করতে হবে। দুজনেই কিন্তু খুব ভালনারেবল এজ, খুব কম বয়স এবং খুব বেশি বয়স, দুইটা। হ্যাঁ, এবং আমি বলছিলাম যে একটু আগে যে হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস যেটা বয়স্কদের খুব বেশি হয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব আমাদেরকে কশাসলি এই ব্যাপারটা মেনটেন করতে হবে। তো এই পর্যায়ে আমি একটু গুরুত্ব দিব আরেকটা জিনিসের উপরে, সেটা হচ্ছে হেলথ এডুকেশনের পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাস, আমরা কিভাবে ব্যায়াম করব, আমরা কোন ওষুধগুলোকে চয়েস করব, যে আমাদের চুজ করব যে আমাদের এটা আমার এই রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে তার হিস্ট্রিটার মধ্যে যদি আমরা দেখি যে তার প্রায়ই তার হাইপোগ্লাইসেমিয়ার হিস্ট্রি ছিল, গত 3 মাসে তার হয়তো বা ফ্রিকুয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ওষুধগুলোকে আবার রিডিস্ট্রিবিউট করা, এগুলো নিয়ে আবার চিন্তা করার কিন্তু আমাদের একটা জায়গা রয়ে থেকে যায়। একজন চিকিৎসক কিন্তু তখন চিন্তা করেন যে আসলে তার এমন কোনো ওষুধকে আমি চুজ করতে পারি যেটাতে তার হাইপোগ্লাইসেমিয়া কম হতে পারে। এমন কোনো অনেকগুলো ওষুধেরই আছে, অনেকগুলো ভেরিয়েশন আছে, যেমন ভাইয়া বলছিলেন যে ইনসুলিনের অনেক ধরনের আছে, কনভেনশনাল ইনসুলিন, আর এখন যেগুলো আমরা মডার্ন ইনসুলিন ইউজ করি। তো মডার্ন ইনসুলিনগুলো কিন্তু মোর ফিজিওলজিক্যাল, সহজ করে বললে আমার বডিতে যে ইনসুলিনটা রিলিজ হয়, মডার্ন ইনসুলিনগুলো অলমোস্ট সেম ভাবে তাদেরকে প্রক্রিয়াজাত করা হয়েছে। তো যে কারণে এই ধরনের ইনসুলিনগুলো ব্যবহার করলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনাটা কমে যায়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমি চাইলেও কিন্তু ইনসুলিন বন্ধ করতে পারবো না, কারণ যারা এল্ডারলি পিপল, যারা বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে অনেকেই দেখা যায় ডায়াবেটিক নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি বা রেটিনোপ্যাথি ডেভেলপ করে গেছেন, অথবা একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন ডেভেলপ অলরেডি ওনার হয়ে গেছে, বা স্ট্রোকের পেশেন্ট, তাদের ক্ষেত্রে ইনসুলিনটা মানে চয়েস অফ ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে ইনসুলিনও দিব, বাট তাকে আমি যদি সেই কনভেনশনাল ইনসুলিনগুলো বাদ দিয়ে তাকে অ্যানালগ ইনসুলিন বা মডার্ন ইনসুলিনকে চুজ করি, যেগুলোতে চান্সেস ফর হাইপোগ্লাইসেমিয়া কম। আরেকটি ব্যাপার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার যদি রিস্ক ফ্যাক্টরের মধ্যে আরেকটি বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমাদের খাবারের টাইমিং, খাবারের কথা অনেকে ভুলে যায়। হ্যাঁ, ওই যে ভাইয়া যেটা বললেন যে খেয়ে কোথাও হয়তো চলে গেছে, ভাবতেছে আমি গিয়ে পৌঁছে যাবো, হয়তো রাস্তাটাতে দেরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই মডার্ন ইনসুলিনগুলোতে টাইমিংয়েরটা যেটা খাওয়ার পরপরই দিয়েই কিন্তু সে খেয়ে ফেলতে পারছে। এখন একটা সকালের তাড়াহুড়াতে সবাই যখন বাসার 5-6 জন একই সাথে বাইরে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, মা অফিসে যাচ্ছে, বাবা অফিসে যাচ্ছে, একজন এল্ডারলি পিপল সে বাসায় একা, তো সে মনে করতেছে আচ্ছা ইনসুলিন দিয়েছি, সবাই যাক, আমি ধীরে সুস্থে খাবো। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এরকম বহু রোগী দেখেছি,
হয়তো সে তার রুমে গিয়ে ভাবছে যে আচ্ছা সবাই যাক, পরে আমি ধীরে সুস্থে খাবো, রুমে গিয়ে হয়তো তিনি ঘুমিয়ে গেছেন। তো পরবর্তীতে দেখা গেছে তার ঘুমের ভিতরে তার আসলে খুব খারাপ একটা হাইপো হয়ে মারা গিয়েছেন, এরকমও কিন্তু হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি তার এরকম হয় যে তার অপেক্ষা করার দরকার নাই, তিনি বসবেন, দিবেন এবং খেয়ে ফেলবেন। ইভেন এই অ্যানালগ ইনসুলিনগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনেরও আছে যে তিনি কিন্তু চাইলে খেয়েও সঙ্গে সঙ্গে দিতে পারবেন, তাতে কিন্তু একটা আমি হাইপোগ্লাইসেমিয়ার একটা রিস্ক কিন্তু দূর করতে পারি। 2 নম্বর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে সুগার চেক। অনেক রোগী আছে, ওই যে আপনার কাছে গত বছর আসছিলাম, এরপর তার সুগার চেক করি না। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে এনেছেন যে নিয়মিত সুগার চেক করাটা। নিব ছোট্ট একটি বিরতির পর আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিরতির আগেই আমরা কথা বলছিলাম হাইপোগ্লাইসেমিয়ার বিভিন্ন রকম উপসর্গ এবং তার জন্য করণীয় কী কী, এবং লাস্টের দিকে আমরা এসে একটা বিষয় নিয়ে আলোচনা করছি নিয়মিত সুগার চেক করা, যে অনেকেই কিন্তু এটা করে না। এইটার গুরুত্বটা কতখানি, এবং এর সাথে এই যে হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়ার যে সম্পর্ক, যারা বিশেষ করে ডায়াবেটিস নেয় বা টাইপ 1 ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতবার দিনে অ্যাকচুয়ালি মাপা উচিত বা সপ্তাহে মাপা উচিত, একটু যদি বলেন। ধন্যবাদ। আমরা রক্তের সুগারের চেকের উপর এখন খুবই জোর দিয়ে থাকি, বিশেষ করে যাদের এলডারলি পিপল, যাদের ফ্রিকোয়েন্টলি হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া অথবা অন্যান্য জটিলতার হিস্ট্রি আছেন, অথবা তিনি এমন মাল্টিপল ওষুধ পাচ্ছেন যেটাতে তার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনার অথবা ঝুঁকি থেকে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি লেডি অথবা তার ডায়াবেটিসের অন্যান্য জটিলতায় ভুগছেন এমন রোগী, রমজান মাসে এই সময়গুলোতে কিন্তু সুগার চেকের উপর এখন কিন্তু খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে। তো বাসায় একটি গ্লুকোমিটার থাকাটা জরুরি, এবং প্রত্যেকটা রোগী, এটাও কিন্তু হেলথ এডুকেশনের একটি অংশ, যে তাকে সুগারটা কিভাবে কখন চেক করতে হবে এবং চেক করার পর তাকে কিভাবে ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। এগুলো সবই কিন্তু এই ডায়াবেটিসের চিকিৎসা শুধুমাত্র একটি প্রেসক্রিপশন না, এই পুরোপুরিটা মিলে কিন্তু একটি ম্যানেজমেন্ট প্ল্যান। এবং এখানে একজন শুধু ডায়াবেটিসের ডক্টরই যে ইনভলভ থাকেন তা না, একজন হেলথ এডুকেটর ইনভলভমেন্ট থাকে, একজন কখনো কখনো তাদের অ্যাসেস করার জন্য কখনো কখনো স্পেশালিস্ট সিস্টার বা নার্স, তাদের কিছু ভূমিকা আছে, একজন ডায়েটিশিয়ানের ভূমিকা আছে। হ্যাঁ, তো সবাই মিলে কিন্তু আসলে এটা। তো সুগার গ্লুকোজ মাপার যে ক্ষেত্রে যেটা বলছিলাম, যে যাদের এলডারলি পিপল, তাদের ক্ষেত্রে কিন্তু যাদের যে বলছিলাম হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস একটা ব্যাপার থাকে, যাদের হয়তো বা আসলে এই বয়সটাতে খাবার দাবার কিন্তু আপনি যতই বলেন এইভাবে খাবেন ওভাবে খাবেন, কোন দিন বলছে যে আমার খেতে মন চায়নি, অথবা তার হয়তো বা মিলটা পছন্দ হয় নাই, অথবা কোনো কারণে দেরি হয়ে গিয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোলটা আমরা আসলে অ্যাভয়েড করি। একদম এই লেভেলেই থাকতে হবে এটা না করে তাদেরকে যদি একটু ফ্লেক্সিবিলিটি দেই, তাহলে কি হয়, তার চান্সেস ফর হাইপো আর হাইপার দুটাকে অ্যাভয়েড করা যায়। আর নর্মালি আমরা যেটা বলি যে 6, 7, 8 সবার সুবিধার জন্যই বলছি, এটা খুব মোটা দাগের কথা, যে খালি পেটে 6-এর মধ্যে রাখতে পারলে ভালো। আমাদের 3 মাসের একটি গড় আমরা করে থাকি, আমাদের দর্শক শ্রোতারা সবাই জানেন, HbA1c-র কথাটা আসলে ডায়াবেটিস রোগী বা রোগী পরিবারের সবাই এখন জানে। এটা হচ্ছে যদি 7-এর মধ্যে রাখা যায়, আর যদি আমার পোস্ট প্রান্ডিয়াল মানে খাওয়ার পরের সুগারটা যদি 8-এর মধ্যে রাখা যায়, এই 6, 7, 8 এই ডিজিটটা যদি আমি মাথায় রাখি সবার জন্য, আর বয়স্কদের জন্য আরেকটু বেশি রেখে যদি, অথবা যাদের বাচ্চারা, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি যতই বলেন বাচ্চারা দৌড়দৌড়ি করবে, আপনি টিফিন দিয়ে দিয়েছেন, সে কিন্তু মনে করে নাও খেতে পারে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু একদম যে স্ট্রিক্ট কন্ট্রোল সেটা না দিয়ে, তাহলে যদি আমি মেনটেন করি, এবং সুগারটা ফ্রিকুয়েন্টলি চেক, যাদের ফ্রিকুয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া হিস্ট্রি আছে সে রেগুলারলি যখন তার সমস্যা মনে হবে তখন চেক করবেন, অথবা তার সপ্তাহে 3 দিন করে তার খাওয়ার আগে পরে সুগারটা চেক করে তার ডোজটা অ্যাডজাস্ট করবেন। এই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটাও কিন্তু এই ইনসুলিন এডুকেশনের একটা পার্ট, যেখানে তাকে শিখিয়ে দেওয়া হয় যে কত নিচে গেলে তাকে 2 করে কমিয়ে দিতে হবে, কত উপরে গেলে তাকে 2 করে বাড়িয়ে দিতে হবে, এবং কখন তিনি একজন ডক্টরের শরণাপন্ন হবেন যে আমি সুগারটা আসলে চেক করে অ্যাডজাস্ট করতে পারছি না। এই সব কিছু কিন্তু একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট প্ল্যান, যেটা দিয়ে আসলে একজন রোগীকে, যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটি রোগ এবং এটা কখনই আসলে নিরাময়যোগ্য না যেহেতু, তো তাকে এটা নিয়েই তাকে একটা সাকসেসফুল হেলদি লাইফ পার করার জন্য কিন্তু এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থাটা খুবই জরুরি। অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরলেন যে এটা একটা রোগ যেটা সারানো যাবে না, ম্যানেজ করে চলতে হবে। মহিউদ্দিন স্যার, আপনার কাছে জানতে যাব, যেহেতু এবং আপু বললেন যে একজন রুগী দেখা যাচ্ছে যে একবার ডায়াবেটিস মেপেছে, 1 বছরের মধ্যে আর মাপেনি, সে ধরেই নিচ্ছে সে ভালো আছে, কারণ ডায়াবেটিস তো কোনো ব্যথা দেয় না, কোনো উপসর্গ নিয়মিত তৈরি করে না, ধীরে ধীরে হচ্ছে গিয়ে ক্ষতিগুলি করতে থাকে। এই ক্ষেত্রে একজন রুগীর ডাক্তারের সাথে অ্যাটাচমেন্টটা খুবই জরুরি, কিন্তু
কিভাবে থাকলে তার জন্য আসলে একটা গাইডলাইন যে আমি এতদিন পর পর একটু ডায়াবেটিসটা মেপে ডাক্তারের পরামর্শ নিব, কারণ ওষুধ একবার দিয়ে দিলাম আর অন্য রোগের মতো এটা ম্যানেজ হতে থাকলো তা কিন্তু না। এই ক্ষেত্রে একটু ডাক্তার মানে রোগীদের জন্য আপনার পরামর্শ কি থাকবে যে ডাক্তারের সাথে সম্পর্কটা কত ফ্রিকোয়েন্টলি করা উচিত? ট্রিটমেন্ট পারপাস ফলো আপ এটা খুবই Follow up টা, ইম্পর্টেন্ট। তো আসলে এটা হাইপোগ্লাইসেমিয়া এড়ানোর জন্য আমরা যেটা ডায়েটারি যেটা বলি 3টা বড় মিল আর 3টা হচ্ছে যে স্মল মিল স্ন্যাক্স। সকালে যদি ব্রেকফাস্টের পরে 8টার দিকে যদি ব্রেকফাস্ট করে কেউ, সে 11টার দিকে হালকা ব্রেকফাস্ট একটু ভারী হবে, 9টার দিকে 8টা 9টায় ব্রেকফাস্ট করার পরে যখন 11টার দিকে বা 11:30 12টার দিকে এই টাইমটাতে কিছু খেতে হবে, যেটাতে হালকা এটা স্ন্যাক্সের মতো, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের। তো এটা হালকা হবে। আর দুপুরে যেটা মেইন মিল এটা ভারী হবে, আর বিকালের দিকে হালকা এটা স্ন্যাক্সের মতো থাকবে। রাত্রে যেটা 8টা বা 9টার দিকে যেটা ফুড হ্যাবিটন যার অনুযায়ী, তো এটা নাইটে যেটা ডিনার এটা একটু ভারী হবে, কিন্তু লেট নাইটে ঘুমানোর আগে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি এড়ানোর জন্য হালকা কিছু খাওয়া যায়। তো এটা 6টা, 3টা বড় মিল আর 3টা হালকা মিল। এটা তার অ্যাকর্ডিং টু তার বডি ওয়েট, তার আদর্শ ওয়েটে আছে কি না। ওজন যদি কম হয় তাহলে তার ক্যালোরিটা বেশি হবে, ওজন যদি বেশি হয় তার ক্যালোরি কমিয়ে দিতে হবে। টোটাল ক্যালোরিটা হিসাব করে ওইভাবে মিলগুলাতে ভাগ করে দিতে হবে, মেইন মিলগুলা এবং স্ন্যাক্স যেগুলো জাতিগুলো। এটা তো পরামর্শ অনুযায়ী থাকলো, কিন্তু মানে ডাক্তারের কাছে এখন আসলে কতদিন পর ট্রিটমেন্ট পর জন্য আসলো, ট্রিটমেন্টের এই জন্য তার মিল প্ল্যানটা তাকে সুন্দর করে করে দিতে হবে, বুঝাই দিতে হবে। আর তাকে যদি সুগার যদি তার টার্গেটটা ঠিক করে দিতে হবে। আমরা যেটা ফাস্টিং আমরা বলি যে 5 থেকে 7-এর মধ্যে মিলিমোল পার লিটার, আর পোস্ট মিল যেটা খাওয়ার 2 ঘন্টা পরে, সেটা নাস্তার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, অথবা রাত্রে খাওয়ার 2 ঘন্টা পর, এটা আমরা 7 থেকে 10-এর মধ্যে অ্যাকসেপ্টেবল। যারা এক্সট্রিম এজ, যারা বার্ধক্য নিজের কেয়ার নিজে নিতে পারে না, অথবা যারা বয়সে খুব বাচ্চা বয়সে তারা নিজেদের কেয়ার নিজে নিতে পারে না, ফ্যামিলির সাপোর্ট লাগে, তাদেরকে আমরা একটু রিল্যাক্সেবল রাখা হয় তাদের টার্গেটটা এক্ষেত্রে। আর HbA1cটা সাধারণত আমরা ইন জেনারেল 7%-এর নিচে বলি। যারা খুব এজেড তাদের ক্ষেত্রে আপ টু 8.5 এরকম আমরা টার্গেট ধরি। আর এই যে একটা ট্রিটমেন্ট দেওয়া হলো, ট্রিটমেন্ট দেওয়ার পরে এটা ফলো আপটা ইম্পর্টেন্ট। সুগার যদি HbA1c যদি বেশি থাকে, সুগার অনিয়ন্ত্রিত সুগার থাকলে, সেক্ষেত্রে যারা ইনসুলিন পায় HbA1c 10-এর উপরে, যারা ব্লাড সুগার যাদের 17-এর উপরে, 16-এর উপরে মিলিমোলের উপরে, তাদেরকে ইনসুলিন দিলে, ইনসুলিন দেওয়ার পরে এটা পরবর্তী তাদের দেখতে হবে যে তাদের সুগারটা ফাস্টিংটা 7-এর মধ্যে আসছে কিনা, 6-7-এর মধ্যে। সেক্ষেত্রে সেটা টাইট্রেট করে দিতে হবে ইনসুলিন। আমাদের ফাস্টিংটা কন্ট্রোলের জন্য এক ধরনের ইনসুলিন, লং অ্যাক্টিং বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন দেওয়া হয়। আর পুশমিলগুলো যদি বেড়ে যায় তাহলে আমরা শর্ট অ্যাক্টিং অথবা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনগুলো আমরা দিয়ে থাকি। তো এগুলো ডোজগুলা চেক করে এটা টাইট্রেট করে দিতে হবে। টার্গেটের মধ্যে না আসা পর্যন্ত 2 দিন বা 3 দিন পর পর ইনসুলিন ডোজটা বাড়াইতে হবে, বাড়িয়ে ওদেরকে বলে দিতে হবে যাতে হাইপোগ্লাইসেমিয়া যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সময় মতো খাবার খেতে হবে, টাইট্রেশন করে এটা লেভেলে রাখতে হবে, নাইলে কন্ট্রোল অনিয়ন্ত্রিত হলে সেটা HbA1c বেড়ে যাবে, বিভিন্ন জটিলতাগুলা, দীর্ঘমেয়াদী জটিলতা, ক্রনিক কমপ্লিকেশনগুলো হবে। বিশেষ করে নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, বিভিন্ন ফুটের বিভিন্ন কমপ্লিকেশনগুলা এগুলো হবে। আর হঠাৎ করে যদি বেড়ে যায়, দ্রুত যদি বেড়ে যায়, ঠিকভাবে যদি সুগার হাই থাকলে ইনসুলিন না নিলে সুগার বেড়ে গিয়ে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিক কিটোসিডোসিস, ডায়াবেটিক এমার্জেন্সি হয়ে যেতে পারে। চিকিৎসকের সাথে ফলো আপ যেটা পরামর্শ আর ফ্যামিলির সাপোর্ট, নিয়মিত ব্লাড গ্লুকোজ চেক আপ করে, যদি আনকন্ট্রোল থাকে তাকে ডেইলি দেখতে হবে। খালি পেটে নাস্তার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে, রাতে খাওয়ার 2 ঘন্টা পরে, এগুলো দেখে করতে হবে। এই যে দৈনিক কয়বার দেখা লাগবে বা কিভাবে মাপা লাগবে? এটা সাধারণত 4 বার দেখতে পারলে ভালো,
তবে এর চেয়ে বেশিও দেখা যায় প্রি মিল খাওয়ার আগেও দেখা যায়। এটা অ্যাকর্ডিং টু সবার তো ফাইন্যান্সিয়াল বা একরকম না। জি, তো ছোট্ট একটি বিরতির পরে এসে এই যে চিকিৎসা খরচের সাথে রেশনালিটি অ্যাপ্রোচ, সেটা নিয়ে কথা বলবো। বিরতির আগে আমরা কথা বলছিলাম, স্যার আপনি বলছিলেন খুব সুন্দর করে যে মানে দিনে কতবার করে ডায়াবেটিসটা মেপে আমাদের এই যে টাইট্রেশনের কথা বলছি আমরা, সুগারটাকে একটা নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে, একটু যদি সাধারণ মানুষের জন্য গাইড দেওয়ার জন্য যে দিনে কখন কখন অ্যাকচুয়ালি মাপাটা উচিত, কখন মাপলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো আমার খাওয়ার পরিমাণটা ঠিক আছে কিনা এবং ওষুধের মাত্রাটাও ঠিক আছে কিনা। আসলে যেটা ফাস্টিংটা আমরা আগে দেখি, ফাস্টিংটা সকালে নাস্তার আগে, নাস্তা করার আগে সুগারটা নিজের যে গ্লুকোমিটার দিয়ে দেখবে এটা নিয়ন্ত্রণে আছে কিনা, 5 থেকে 7 মিলিমোলের মধ্যে আছে কিনা। এরপরে আমরা খাওয়ার পরে বেড়ে যেতে পারে, যদি এই জন্য নাস্তার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে, রাতে খাওয়ার 2 ঘন্টা পরে, এই মেইন 3টা মিলের পরে সুগারটা 7 থেকে 10-এর মধ্যে আছে কিনা আমরা সেটা দেখব। তো এটা নিয়ন্ত্রণে আসলে তখন আমরা গ্যাপ দিয়ে দেখতে পারি। আমাদের যখন টার্গেটের মধ্যে যখন ব্লাড সুগারটা চলে আসবে, নিয়ন্ত্রণ না আসলে ডেলি দেখতে হবে। নিয়ন্ত্রণ যখন চলে আসবে তখন সেটা আমরা গ্যাপ দিয়ে দেখতে পারি। সপ্তাহে গ্যাপটা বাড়াই দিও 2 দিন পর, এরপর আমরা সপ্তাহে একবার এভাবে সবগুলা দেখব, এটা খালি পেটে এবং খাওয়ার পরে। এবং এগুলো যদি ফলো আপে যদি দেখা যাচ্ছে উনি টার্গেটের মধ্যে আছে, তাহলে উনি 1 মাস পরে ফলো আপে আসলে হবে। আচ্ছা, 1 মাস পরে আসলে হবে। এর মধ্যে আমরা অন্যান্য তার পেশেন্ট যখন আসবে অন্যান্য স্ক্রিনিংগুলো করে নিতে হবে, তার ব্লাড সুগারের সাথে HbA1c কেমন আছে, এটা টার্গেটের মধ্যে আছে কিনা, 7-এর নিচে আসছে কিনা। তো নিয়মিত কন্ট্রোল থাকলে HbA1cটা অটোমেটিকলি ধীরে 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 নর্মাল টার্গেটের মধ্যে চলে আসে, <7-এর মধ্যে। তার মানে একজন মানুষ আসলে নিজেই বুঝতে পারবে আমি গতদিন এই পরিমাণ খাবার খেয়ে ডায়াবেটিসটা এরকম ছিল, সেই সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে যে প্রথম কিছুদিন করে। কিন্তু তারপরও ম্যাডাম আমি আপনার কাছে জানতে যাবো এখন, এই যে এরপরও তো অনেক সময় যে চিনি কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, সেক্ষেত্রে প্রথমেই আপনি উপসর্গগুলি বলেছেন, কিন্তু এখন আমি জানতে যাব হয়ে গেল হাইপোগ্লাইসেমিয়া, সেক্ষেত্রে তখনই কি করণীয় পেশেন্ট হিসেবে, পেশেন্টের আত্মীয় স্বজনের বা আশেপাশের অন্যদের কি করণীয়, কিভাবে প্রিভেন্ট করতে পারে, সেই বিষয়গুলি নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। এটা আসলে খুবই জরুরি একটি প্রশ্ন, যেটা আসলে সবাই জানা উচিত। তো আমরা যেটা বলছিলাম যে লক্ষণগুলো যদি দেখা যায়, অনেকেই যেটা ভাইয়া বলছিলেন যে আসলে হয়তোবা সবার কাছে একটি গ্লুকোমিটার নাও থাকতে পারে। তো অনেকে রোগীরাই বলে যে আমাদের বাসায় গ্লুকোমিটার ছিল না, অথবা মধ্যরাত্রিতে আমি কোথায় গিয়ে সুগার চেক করবো। যদিও আমরা আমাদের প্রত্যেকটা দোকানগুলোতেই আসলে ডিসপেন্সারিগুলোতে সুগার চেক করার কিন্তু একটা প্রভিশন আছে। তো সেক্ষেত্রে যদি সে সুগার চেক করতে পারে ইমিডিয়েট, খুব ভালো। আর যদি না চেক করতে পারে, আমার তরফ থেকে একটা পরামর্শ কিন্তু আমি সবসময় বলি যে আপনার কাছে যদি এই সিমটমগুলো মনে হয়, আপনি খেয়েছেন, ইনসুলিন নিয়েছেন, অথবা আপনার ড্রাগ খেয়েছেন এবং আপনার শরীর কাঁপছে, ঘামছেন, আপনার সুগার চেক করার যদি সুযোগও না থাকে, আপনি 2 চামচ চিনি দিয়ে একটু পানি খেয়ে ফেলুন। কারণ আসলে হাইপোগ্লাইসেমিয়া থেকে খারাপ, এটা ইনস্ট্যান্ট তার যে ক্ষতিকারক ব্যাপারগুলো সেটা কিন্তু মানে আসলে হয়তোবা রিকভারেবল না, মানে এটাকে পেশেন্টকে আমরা লুজও করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু এটা ডেঞ্জার। তো এই জন্য কিন্তু পেশেন্ট যদি মনে করে তার সুগার চেক করার প্রভিশন নাই, সে কিন্তু চিনি পানি খেতে পারে। আর যদি তার সুগার চেক করার সুযোগ থাকে, অবশ্যই থাকা উচিত। আমরা সবাইকে খুব এনকারেজ করছি। এখন কিন্তু সুলভ মূল্যে অনেক গ্লুকোমিটার কিন্তু অ্যাভেলেবেল আছে সব জায়গাতেই। তো স্ট্রিপও পাওয়া যায় অনেক জায়গায়। আমরা গ্লুকোমিটার দিয়ে কীভাবে সুগার চেক করতে হবে সেটা এডুকেশনও পেশেন্টকে দেওয়া হয়। অনেক পেশেন্টরাই নিজেরা এই ব্যাপারগুলোর গুরুত্ব বুঝতে পেরে তারা কিন্তু একটি গ্লুকোমিটার বাসায় রাখেন। হ্যাঁ, কারণ হচ্ছে কি, বাসায় তো সব বাসারই এখন ওই যে ভাইয়া বললেন যে প্রিভ্যালেন্স এত বেড়ে গেছে, 1-2জন ডায়াবেটিসের রোগী কিন্তু সব বাসায় আছে। অনেক রোগী কিন্তু প্রাসঙ্গিক না, তাও বলছে, অনেক রোগী কিন্তু এরকমও আছে যে বাসায় একটা গ্লুকোমিটার ছিল, হঠাৎ করে আসলো, ম্যাডাম আমার তো ডায়াবেটিস ছিল না, আব্বার ডায়াবেটিস, আব্বার সুগার চেক করতে গিয়ে আমি আমারটা একটু করছি, তারপর দেখি যে আমার তো সুগার এত বেশি আসছে। এভাবেও কিন্তু অনেকে আসে। হ্যাঁ, কারণ এটা জেনেটিক্যালিও অনেকে বাবার থাকলে ছেলে, তারা তো কোনো সিমটম নাই, সে হয়তো বলছে দেখি তো আজকে আমারটা কত, এরকমও কিন্তু আমি তো ম্যাডাম আমি তো কোনো সিমটম বুঝি নাই, আমার তো অবস্থায় মন খারাপ করে চলে আসে। তো আসছি প্রসঙ্গতে। তো আর যদি তার সুগারটা আমরা দেখি যে তার গ্লুকোমিটার কম আসছে, তার যদি আমরা আনকনশাস না হয়, সে যদি
খেতে পারে, অনেক সময় থাকে রোগী হয়তো আনকনশাস সেমি কনশাস, সেই ঢুক গিলে খেতে পারছেন না, তো সেসব ক্ষেত্রে কিন্তু মুখে কোনো কিছু দেওয়াটা একদমই উচিত হবে না, তাতে তার অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে রোগীকে ইমিডিয়েট বেসিসে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাকে অ্যাসিস্টেড ট্রিটমেন্ট, মানে একজন ডক্টর হোক, একজন সিস্টার হোক, একজন মেডিকেল অফিসার হোক, একজন স্পেশালিস্ট হোক, তার আন্ডারে রেখে তাকে তার ম্যানেজমেন্টটাতে যাইতে হবে। আর যদি তিনি মুখে খেতে পারছেন, তার হয়তো বা সিভিয়ারিটি বা সিমটমটা অতটা বেশি না, বেশি পর্যায়ে মাইল্ড মোডারেটের ক্ষেত্রে আছেন, গিলতে পারছেন, ঢোক গিলতে পারছেন, তো সেক্ষেত্রে তাকে আমরা বলি ইমিডিয়েটলি তার বাসায় চিনি থাকলে চিনি 4 চামচ চিনি সে পানির সাথে মিলিয়ে সে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। খেয়ে উনি 10-15 মিনিট পর আবার সুগারটা চেক করবেন। তখনও যদি দেখে 4-এর নিচে আছেন উনি আবার খাবেন। তারপরেও যদি দেখেন 4-এর নিচে আছেন উনি আরেকবার খাবেন। 3 সাইকেলের কথা আমরা বলি। তারপরেও যদি না উঠে তাহলে তাকে অবশ্যই হসপিটালে যেতে হবে, মানে তখন তাকে ইনজেক্টেবল ফর্মে গ্লুকোজটাকে দিতে হবে, অথবা লাগলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্লুকাগন ইনজেকশন পর্যন্ত দেওয়া লাগতে পারে। এটা হলো একটা। অনেকে বলে গ্রামের দিকের বাসাতে কিন্তু আসলে সবার বাসাতে চিনি থাকেও না, তা আমরা বলি গুড় থাকলে গুড়, ঠিক আছে, অথবা আপনার কোনো ফলের জুস যদি থাকে, হ্যাঁ, সেটা আপনার 200 ml এর মতো সে কিন্তু খেয়ে নিতে পারে। তো অনেকে বলে ম্যাডাম আমরা গরিব মানুষ, আমাদের বাসায় এগুলো কোথা থেকে আসবে? তখন আমার পরামর্শটা হচ্ছে বাসায় যাই থাকুক, ভাত থাকলে ভাতই খেয়ে ফেলুন। ভাতও কিন্তু একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সুগারটাকে সে হয়তো বা ধীরে ধীরে বাড়াবে, কিন্তু বাড়াবে। তবে এই যে খাওয়ার পরে এইখানে কিন্তু শেষ না, এটা তো তার জাস্ট আজকে সুগারটাকে ইমিডিয়েট হলো, আপনি যেটা বলছিলেন। আর যাদের সিভিয়ার হয়ে যাবে তাদেরকে কিন্তু হসপিটালে আসতে হবে, তাকে আমরা ইনজেক্টেবল ফর্মে সুগার গ্লুকোজ দিই, সেটা 10%, 20%, 25%, তারপরে তার অবস্থা বুঝে প্রয়োজনে তাকে আমরা গ্লুকাগন ইনজেকশন পর্যন্ত যাওয়া লাগতে পারে, অথবা এখানে রিকভারি করে গেলে তারপরে প্রসঙ্গে আসছি যে কেন তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছিল। এই প্রসঙ্গটা যদি আপনি তাকে বুঝিয়ে না দেন, অথবা তার যে কারেন্ট ট্রিটমেন্টটা চলছিল সেটাকে যদি আপনি আবার মডিফাই না করেন, তার কিন্তু নেক্সট টাইম আবার রিকারেন্ট এপিসোডে নিয়ে আসবে। তাহলে কেন হয়েছিল? আমি মিসড মিল, আমি খাবার খাইনি, অথবা আমি ডোজটাকে অ্যাডজাস্ট করিনি, দীর্ঘদিন ধরে ডাক্তারের কাছে পরামর্শ নিইনি, ডাক্তার সাহেব আমাকে বলেছিল এই ডোজ দিতে, আমি ওইটা দিয়ে যাচ্ছি, এখন তো আমার যে সুগার কন্ট্রোল হয়ে এসেছে, ডোজটাকে যে মডিফাই করতে হবে আমি কিন্তু করি নাই। অথবা আমি এক্সারসাইজ এক্সেসিভ, আমি সকালবেলা ইনসুলিন দিয়ে জগিংয়ে চলে গিয়েছি, অথবা আজকে আমার মিলটা যা ছিল তার থেকে কম খেয়েছি, অথবা দেরি করে খেয়েছি। এই যে ব্যাপারগুলো, এগুলোকে কিন্তু ঠিক করতে হবে। অথবা কারো কারো থাকে যেটা হ্যাপাটিক ইম্পায়ারমেন্ট, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, যেখানে হয়তো সে ঠিকঠাক মতো খাচ্ছেন ঠিকই, হয়তো তাদের মেটাবলিজমে কোথাও গিয়ে একটা প্রবলেম হওয়ার কারণে তার এই হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, সেগুলোকে কিন্তু আপনাকে সর্ট আউট করে দিতে হবে, তা নাহলে এই রোগীটা ফ্রিকোয়েন্ট হাইপোগ্লাইসেমিক এপিসোড নিয়ে চলে আসবে। আবার কারো কারোর ক্ষেত্রে ভাই বলছেন যে লং অ্যাক্টিং হয়তো বা কোনো ড্রাগনই পাচ্ছিলেন, তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, তাকে আমি হয়তো ইমিডিয়েট তাকে কারেকশন করে দিলাম, তার কিন্তু ওই ওষুধের ইফেক্টটা বডিতে থেকে গেছে, তাকে কিন্তু অবজারভেশনে রাখতে হবে। ওই ওষুধটার ইফেক্ট থাকা পর্যন্ত অবজারভেশন থাকতে হবে, যেন তার আবার পরের এতে আমাদের এরকম রোগী আমরা দেখেছি হসপিটাল থেকে, এখন তো ভালো আছে, আমার রোগী তো কথাবার্তা বলতেছে, আমরা চলে যাচ্ছি, যে হয়তো বা অর্ধেক রাস্তা থেকে আবার ফেরত আসছে যে আমার তো রোগী আবার খারাপ হয়ে গেছে, কারণ তার বডিতে ওই ওষুধের ইফেক্টটা কিন্তু রয়ে গিয়েছে অবজারভেশনে। একটা লাইফ সেভিং একটা স্টেপ হইতে পারে এরকম পদক্ষেপ। ডাক্তারের পরামর্শ, রেগুলার ফলো আপ, নিজের সুগারটাকে মনিটর করা, ওষুধগুলোকে আবার মডিফাই করা, কোথায় প্রবলেম হচ্ছে সেটাকে সর্ট আউট করা ছাড়া আসলে এইটা থেকে রিকভারি করাটা খুবই অসম্ভব ব্যাপার আসলে। তো এডুকেশনের পাশাপাশি সবাইকে আমরা আসলে অনুরোধ করছি যে আসলে ডাক্তারের পরামর্শ নিন, কারণ একটি ডাক্তারের পরামর্শের জন্য আপনি যে অনেক রোগীরা যে টাকা পয়সার কথাটা বলছে, এই যে হসপিটালে যাওয়ার জন্য তার যে পরিমাণ খরচ হয়, সেই রেগুলার যদি ফলো আপে থাকে তাহলে কিন্তু তাকে এই বড় একটা আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাওয়া লাগে না। আসলে লং টাইম যে এফেক্টটা সেটাতে অনেকখানি সেভ করতে পারে। নিব ছোট্ট একটি বিরতি পরেই আসবো একটা লং টাইম এফেক্টের কথা বলতে। বিরতির আগে আমরা হাইপোগ্লাইসেমিয়ার অ্যাকুইট ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারি সে বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা একটু এখন জানতে যাব, আমরা একদম শুরুর দিকেই বলে নিয়েছিলাম যে এই হাইপোগ্লাইসেমিয়া বা চিনির কমে যাওয়ার কারণে অ্যাকুইট যেরকম একটা ইমার্জেন্সি হতে পারে, কমপ্লিকেশন হতে পারে, আপনি অনেক সুন্দর করে তখন দীর্ঘমেয়াদী কিছু কমপ্লিকেশনের কথা বলছিলেন। একদম শেষের দিকে আমরা আছি, এই দীর্ঘমেয়াদী কমপ্লিকেশনগুলি তো অ্যাকচুয়ালি লং টাইম মানে ক্রনিক হয়ে যায়, সেগুলি থেকে সেভ করার জন্য নিয়মিত
ডায়াবেটিস মাপা, এই কথাগুলি আমরা বারবারই বলেছি, তারপরে যদি আবারও একটু সহজে বুঝিয়ে দেন যে এবং এটার ভয়াবহতাটা কতটুকু একটু যদি বলেন তাহলে মানুষের জন্য একটু হেল্প হবে অবশ্যই। ধন্যবাদ। ওই যে আমরা শুরু থেকেই সবসময় যেটার উপরে খুব জোর দিচ্ছি যে হেলথ এডুকেশন এবং রেগুলার ফলো আপ, তাকে জানতে হবে কখন আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। এবং অনেকেই অ্যাভয়েড করে, যেটা হচ্ছে যে আমি তো বুঝতে পারছিলাম না। তো আসলে ডায়াবেটিসের ব্যাপারটা যেটা হয়, এখানে নিউরোপ্যাথি ডেভেলপ করে, যার ফলে অনেক রোগীরা কিন্তু তার কমপ্লিকেশনগুলো সেভাবে বুঝতে পারেন না। তো সেই জন্য বুঝার দরকার নাই, আমরা বলি রেগুলার ফলো আপে আসেন, মনিটরিং করেন, চেক আপ করেন। ডাক্তার তাকে কিছু রেগুলার ফলো আপ বেসিসে তাকে কিছু পরীক্ষা করিয়ে থাকেন, কিছু হয়তো বা রক্তের পরীক্ষা হতে পারে, কিছু তার নিজের জেনারেল এক্সামিনেশনের মাধ্যমেও কিন্তু বোঝা যায়। যেমন আমরা রোগীরা যখন, যেসব রোগীরা দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের রোগী, 5 বছর হয়ে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, অথবা টাইপ 1 ডায়াবেটিসের রোগীদের কিন্তু একটা ফান্ডোস্কোপি দিয়ে তার কিন্তু চোখটা পরীক্ষা করি। এই শুধুমাত্র এই যে চোখটা পরীক্ষা করাতেই কিন্তু একটা রোগীর চোখ কিন্তু বেঁচে যায়। হ্যাঁ, একজন ডাক্তার, তাকে একজন স্পেশালিস্ট হতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, যার কাছে তিনি রেগুলার যাচ্ছেন, তিনি যদি তার প্রত্যেক ভিজিটে না হলেও তার যদি বছরে 2 বার করে তার চোখটা একটু পরীক্ষা করে দেন, অথবা যদি মনে করেন যে তার চোখের পরীক্ষা করে তার রেটিনোপ্যাথি কোনো সাইন তিনি যদি পেয়ে থাকেন, তাকে যদি চোখের ডাক্তারের কাছে পাঠান, তার চোখটা কিন্তু এই যে রেটিনোপ্যাথির যে পরবর্তী ডেট্রিমেন্টাল ইফেক্টগুলো, ইভেন ব্লাইন্ডনেস পর্যন্ত, এবং ওই যে খরচের ব্যাপারটা বললাম, এগুলো কিন্তু অ্যাভয়েড করা যায়। স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রস্রাবটা পরীক্ষা করলে কিন্তু অ্যালবুমিন দেখে কিন্তু আমাদের নেফ্রোপ্যাথির আইডিয়াটা প্রথম মাথায় আসে। তারপরে আমি পরবর্তী স্টেপের পরীক্ষাগুলো যদি আগে করি, আর্লি যদি ধরা পড়ে, সেটার কিন্তু আপনার ট্রিটমেন্টটা কিন্তু সহজ। আর যখন অনেক রোগীরা আসে একদম লাস্ট স্টেজে আসে, সেগুলো কিন্তু কঠিন হয়ে যায়। তারপর নিউরোপ্যাথিতে রোগীরা যখনই ফিল করছেন, তা আমার হাতে পায়ে, যেটা রোগীরা কমনলি বলে থাকে যে হাতের আঙুলগুলো, পায়ের আঙুলগুলো ঝিঝি করতেছে, বোধ পাচ্ছি না, হ্যাঁ, মনে হচ্ছে যেন অনেকই রোগী এসে বলে যে হাত পা ভেঙে আসে, হ্যাঁ, যেটা তারপরে পাগুলো শুকিয়ে যাচ্ছে, মাসেল ওয়েস্টিং এর কথা বলে। তো এই ধরনের ফিচারগুলো যখনই হবে, তখন ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তার তার হয়তো বা জাস্ট নিউরোলজিক্যাল এক্সামিনেশন করলেই কিন্তু উনি অনেক কিছু তার, আমরা আসলে কঠিন হয়ে যাচ্ছে কিনা, যে তার জয়েন্ট পজিশন সেন্স, তার ভাইব্রেশন সেন্সটা ঠিক আছে, তার সেন্সরি নার্ভগুলো ঠিক আছে কিনা, তার মোটর ফাংশনটা ঠিক আছে কিনা, তার জয়েন্টে কোনো ডিসঅর্গানাইজেশন কিছু আছে কিনা, কোনো ডিফর্মিটি আছে কিনা, এগুলো যদি দেখার পর তিনি যদি মনে করেন যে তাকে রেফার করতে হবে, পডিয়াট্রিশিয়ান আছেন ডায়াবেটিক ফুডের ব্যাপারে, অথবা তার কোন নিউরোলজিস্টের কাছে, তাহলে এই আর্লি স্ক্রিনিংয়ের মাধ্যমে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী জটিলতা এবং তার জন্য যে ক্ষতিকারক দিক, তার সাথে সাথে খরচ, সেটা কিন্তু অনেকটা কমিয়ে ফেলতে। একটা ইসিজি তার হার্টের কন্ডিশন বোঝার জন্য কিন্তু বেশ ভালো একটা আমাদেরকে ইন্ডিকেটর হিসাবে কাজ করে। লিপিড প্রোফাইলটা আমরা দেখতে পারি, হ্যাঁ, তার কিডনি ফাংশন টেস্টটা, তার লিভার ফাংশন টেস্টটা। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা তার দীর্ঘমেয়াদী জটিলতাগুলোকে কিন্তু স্ক্রিনিং করে আগেই কিন্তু তাকে সাবধান করতে পারি, তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি, এবং তার দীর্ঘমেয়াদী জটিলতা, ইভেন তার প্রাণসংহার পর্যন্ত, সেটাও কিন্তু আমরা প্রিভেনশন করতে পারি। তো সবশেষেই যদি বলি, তাহলে আসলে হেলথ এডুকেশন, রেগুলার ফলো আপ, সুগার চেক এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, এটার আসলে কোনো বিকল্প নেই। আপনি আসলে সিস্টেম ধরে ধরে বলছিলেন যে কিডনি, রেনাল সিস্টেম, কিডনি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নিউরোলজি, সব কিছুই অ্যাকচুয়ালি ইনভলভ করে। স্যার, একদম শেষে আমি আপনার কাছে জানতে যাব, এই যে ম্যাডাম বলছিলেন যে মাল্টিপল অর্গান ফেইলিওরের দিকে যেতে পারে যদি আমি প্রপারলি ডায়াবেটিসটাকে ম্যানেজ না করি। ডাক্তার হিসেবে, একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে, সাধারণ মানুষের জন্য বা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য যদি আপনি খুব সুন্দর করে একদম সহজে সাজেশন দেন যে এটা করলে আমরা দীর্ঘমেয়াদী শারীরিকভাবে ভালো থাকতে পারবো, কারণ ডায়াবেটিসটা আমরা ট্রিট করতে পারবো না, কিন্তু আমরা ম্যানেজ করতে পারবো, এবং আমরা যদি ঠিকমতো ম্যানেজ করতে পারি তাহলে কতটুকু ভালো থাকবো বা কি করলে আমরা আমাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যটাকে সুরক্ষা করতে পারি, সে বিষয়ে একটু পরামর্শ যদি দেন। ডায়াবেটিক রোগীদের আসলে টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইনসুলিন রেসিস্টেন্স বলি, অথবা রিলেটিভ ইনসুলিন ডিফিসিয়েন্সি আমরা বলি। তো টাইপ 2 ডায়াবেটিসের আসলে তার প্রথম যখন আমাদের কাছে আসে রোগীরা, অনেক সময় ইনসিডেন্টাল বা কোথাও কোনো চেক করতে গেছে, ওখানে ডায়াবেটিস ধরা পড়ছে, অথবা রেগুলার চেক আপে আসছে কোনো কারণে এটা। আর মোস্ট অফ দ্য কেস যে তারা বেশিরভাগ যারা চলে আসে, বিভিন্ন আমাদের প্রথম যখন আসে আসলে তার অনেক আগে তার ডায়াবেটিস হয়ে গেছে। তার এই জন্য তার ক্রনিক কমপ্লিকেশনগুলো অলরেডি যখন সে আমাদের কাছে আসে তখন কিন্তু এই দীর্ঘ জটিলতাগুলো কিন্তু থাকে। এই জন্য প্রথম যখন আসবে তাকে একটা কম্প্রিহেন্সিভ আমরা একটা ইভ্যালুয়েশন করতে হবে, তার বর্তমানে স্ট্যাটাস, তার বর্তমান ব্লাড সুগার, ফাস্টিং, তা আফটার মিলগুলো কীরকম আছে, HbA1c,
তার আমরা অলরেডি একটু ডিসকাস হয়ে গেছে, আমরা যে তার কোনো নেফ্রোপ্যাথি আছে কি না, আমরা সিম্পল ইউরিন আরএমই দেখতে পারি, ইউরিনের মধ্যে কোনো প্রোটিন আছে কি না, গ্লুকোজ যাচ্ছে কি না, ইনফেকশন আছে কি না, আর ইউরিনের প্রোটিন কতটুকু যাচ্ছে, আমরা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও এটা আমরা দেখতে পারি। অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও দেখে আমরা নেফ্রোপ্যাথি, আর্লি নেফ্রোপ্যাথি আমরা ডায়াগনোসিস করতে পারি। আসলে আর্লি যদি আমরা নেফ্রোপ্যাথি প্রিভেন্ট করতে চাইলে, কিডনি সেভ করতে চাইলে, এই যে আমাদের যে মাইক্রো অ্যালবুমিন যাওয়াটাকে আমাদেরকে এটা রোধ করতে হবে। মানে মূল কথা আমাদের ডাক্তারের পরামর্শটাও আর্লি নিতে হবে। এই জন্য এটা প্রপার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, তার হাইপারটেনশন থাকলে, প্রেশার থাকলে প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে, আর ডিসলিপিডিমে যেটা চর্বির ব্লাডে আধিক্য থাকলে সেগুলো আমাদের টার্গেটের মধ্যে এবং সেটাও আর্লি করতে হবে। তার মানে একজন ডায়াবেটিস ধরা পড়লেই তাকে সন্দেহ করলেও ডাক্তারের কাছেও আর্লি যেতে হবে এবং নিয়মিত ফলো আপের মধ্যে অন্যান্য কোমরবিড এগুলা ট্রিট করতে হবে। আর সেই হিসাবে আমরা নিউরোপ্যাথি তো আমরা রুগীরা অনেক সময় বলে যে পায়ে ঝিমঝিম, অবসভাব বা কি জানি ফোটা, পিন প্রিক, বিভিন্ন ধরনের তার প্রবলেম থাকে, অনেক সময় নাও থাকতে পারে। এই জন্য আমাদের আসলে প্রথমে স্ক্রিনিং করে নিতে হবে, তার সেন্সেশন কীরকম আছে, ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, আমরা সিম্পল এগুলা টিউনিং ফর্ক দিয়ে বা জাগ দিয়ে এগুলো আমরা বুঝতে পারি নিউরোপ্যাথি আছে কি না। রেটিনোপ্যাথি প্রথম আসলে টাইপ 2 তে আমাদের সাধারণত তার ফান্ডোস্কোপি এক্সামিনেশন করে দেখতে হবে, প্রয়োজনে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তার কোনো রেটিনোপ্যাথি আছে কি না। আর্লি রেটিনোপ্যাথি যেটা নন প্রোলাইফারেটিভ প্রথমে হয়, তারপর প্রোলাইফারেটিভ রেটিনোপ্যাথি হয়। তো রেটিনোপ্যাথি আছে কিনা দেখতে হবে। অনেক সময় টাইপ 2 ডায়াবেটিস তারা চোখের বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে, যে ডিমনেস অফ ভিশন, অনেক সময় সুগার বেশি হাই হয়ে গেলে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত থাকার কারণে যে কোনো একটা স্টেজ আসতে পারে। অনেক সময় চোখের বিভিন্ন খারাপ কন্ডিশন নিয়ে আসতে পারে, বিভিন্ন ধরনের নার্ভ পলসি নিয়ে আসতে পারে, ফেশিয়াল পলসি, থার্ড নার্ভ পলসি, এগুলো নিয়ে আসতে পারে। আর এমনি তো নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা, সেটা তো কমনই, এটা আর্লি মোস্ট কমনলি আমাদের কাছে আসে। তো এই জন্য তার বিভিন্ন টার্গেট অর্গান কোনো ড্যামেজ আছে কিনা সেগুলো আমাদের জন্য অবশ্যই প্রথমের দিকে আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। টাইপ 1 এর ক্ষেত্রে যেহেতু আর্লি চলে আসে, এই জন্য টাইপ 1 এর ক্ষেত্রে সাধারণত আমরা 5 বছর পরে এটা ক্রনিক এগুলা দেখতে হবে, ক্রনিক কমপ্লিকেশনগুলো আছে কিনা। অ্যাকচুয়ালি ক্রনিক কমপ্লিকেশনগুলো দেরিতে হয়, 10 থেকে 15 বছর লেগে যায়, কিন্তু আমাদের সেটা কিন্তু স্ক্রিনিং করতেই হবে। স্ক্রিনিং না করলে অনেক সময় আননোটিস যদি থেকে থাকে, তাহলে কিন্তু পেশেন্টের জন্য এটা ক্ষতির কারণ হয়ে যায়। মোটা দাগে যদি বলি তাহলে আর্লি স্ক্রিনিং এবং রেগুলার ফলো আপের মধ্যে থাকতে হবে। সেটার সাথে টাইপ 1 এর ক্ষেত্রে আমাদের থাইরয়েডটাও দেখে নিতে হবে। অনেক সময় টাইপ 1 ডিজিজ। দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য এবং দর্শকদেরকে ডায়াবেটিস বিষয়ে একটা সাধারণ কিন্তু অনেক সুন্দর করে সহজভাবে স্বাস্থ্য পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।